আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। আসামে বন্যার ভয়াবহ রূপ, ৪৮ জনের প্রাণহানি। বন্যায় গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত আসামে ৪৬ জন সহ ২ রাজ্যে মোট ৪৮ মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর মাধ্যমে শোণিতপুর জেলা দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মরিগাঁও, ডিব্রুগড়, দারাম, গোলাঘাট, বিশ্বনাথ এবং তিনসুকিয়া জেলার একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। আসামের কিছু অংশে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও ব্রহ্মপুত্র ও বরাক তাদের উপনদীর পানির স্তর বিপদসীমার উপরে রয়েছে। আসাম ও মণিপুর উভয় জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ভারতের আবহাওয়া বিভাগ এই সপ্তাহের সমস্ত উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে। সেনাবাহিনী, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ, মণিপুর ফায়ার সার্ভিস, এনডিআরএফ এবং এনডিআরএফ কর্মীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা দিয়ে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার করার পাশাপাশি পানির বোতল এবং খাবারের প্যাকেট বিতরণ করেছে। ১০৫ রাজস্ব সার্কেলের অধীনে ২,৮০০ গ্রাম এখনও পানির নিচে এবং বন্যার পানিতে প্রায় ৪০,০০০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। প্রায় ৪ লাখ মানুষ ২৪টি বন্যা কবলিত জেলায় প্রশাসন কর্তৃক স্থাপিত ৫১৫টি ত্রাণ শিবির ও বিতরণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, আসাম ও মণিপুরে আরও জনবল, নৌকা এবং জীবন রক্ষাকারী উপকরণ সরবরাহ করে বন্যা কবলিত রাজ্যগুলোতে পূর্ণ সহায়তা পাঠানো হবে। রাখাইনে জান্তার শেষ অবস্থান দখল করে নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা। এবার শহরে জান্তার শেষ ঘাঁটিও ঘিরে ফেলার দাবি করেছে গোষ্ঠীটি। গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদন মতে, এই মুহূর্তে শুধুমাত্র মংডু শহরে মায়োথুঙ্গি ওয়ার্ডে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫-এ জান্তা বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়া শহরেও কিছু জান্তা সেনা রয়েছে। সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিটির নিয়ন্ত্রণে ব্যাপক লড়াই চলছে। সূত্র জানিয়েছে, আরাকান আর্মি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫ অবরোধ করে রেখেছে। শহরে একটি স্নাইপার ইউনিট এবং আরও কিছু যোদ্ধা মোতায়েন করেছে। আরাকান আর্মির বাসিন্দাদের উদ্ধারের সঙ্গে সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫ আর্টিলারির সহযোগিতা নিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে জান্তা সেনারা। আরাকান আর্মি রাখাইনের থান্ডওয়ে শহরও দখল নিতে যাচ্ছে। তাদের হাতে শুধুমাত্র একটি পদাতিক ব্যাটালিয়নের পতন বাকি আছে। গত বছরের নভেম্বরে আক্রমণ শুরু করার পর থেকে রাখাইন রাজ্যের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের রাজধানী লাসিওতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। রাজধানীর ৫টি সামরিক ঘাঁটিতে একযোগে আক্রমণ চালাচ্ছে বিদ্রোহী সেনাগোষ্ঠীর সংগঠন 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। শান রাজ্যের রাজধানী দখলের জন্য কয়েকদিন ধরেই আক্রমণ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। পাল্টা হামলা চালাচ্ছে সেনাবাহিনীও। বুধবার সকালে একটি বাড়িতে বোমার আঘাতে 2 শিশু সহ একটি পরিবারের 6 সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষের কারণে উত্তরাঞ্চলীয় শানের রাজধানীতে সব ফ্লাইটও বাতিল করা হয়েছে। তুরস্কে জরুরি অবতরণ ইসরায়েলি বিমানে, জ্বালানি দেয়নি বিমানবন্দরের কর্মীরা। তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে একটি ইসরায়েলি বিমান জরুরি অবতরণ করার পর সেটি জ্বালানি না নিয়েই ফিরে গেছে। ইসরায়েলিদের অভিযোগ, বিমানটিকে জ্বালানি দেননি বিমানবন্দরের কর্মীরা। তবে তুরস্কের ভাষ্য, বিমানটির ক্যাপ্টেন জ্বালানি না নিয়েই ফিরে যান। গত রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তালিয়ায় জরুরি অবতরণ করা বিমানটি ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল এয়ারলাইন্সের। পরে সংস্থাটি এক বিবৃতিতে জানান, তাদের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি মেডিকেল ইস্যু থাকলেও জ্বালানি দিতে অস্বীকার করেন বিমানবন্দরের কর্মীরা। তুরস্কের এমন আচরণের পরে অনেকটা বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে যাত্রা করে। সেখান থেকে জ্বালানি নিয়ে ইসরায়েলে ফেরে বিমানটি। উল্লেখ্য, এই ফ্লাইট পোল্যান্ডের রাজধানী ওয়ারেশ থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের উদ্দেশ্যে রওনা করেছিলেন। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে,
বিমানটিতে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। মানবিক দিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সব ধরনের প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষে এর আগেই ক্যাপ্টেন অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিদেশের কারাগারে 11,450 জন বাংলাদেশি বাংলাদেশি প্রবাসী আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গত সোমবার 1 জুলাই সংসদে সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। হাসান মাহমুদ বলেন, মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে 2 জন, মিশরে 6 জন, ইতালিতে 81 জন, দক্ষিণ আফ্রিকায় 385 জন, কোরিয়ায় 6 জন, শ্রীলঙ্কায় 3 জন, কাতারে 415 জন, লিবিয়ায় 9 জন, স্পেনে 19 জন, হংকংয়ে 122 জন, সিঙ্গাপুরে 66 জন, ব্রুনাইয়ে 16 জন, চীনে 191 জন, আরব আমিরাতে 404 জন, ইন্দোনেশিয়ায় 49 জন, সৌদি আরবে 5,746 জন আটক রয়েছেন। এছাড়া মালয়েশিয়ায় 216 জন, আলজেরিয়ায় 5 জন, থাইল্যান্ডে 4 জন, লেবাননে 28 জন, গ্রিসে 414 জন, ইরাকে 217 জন, তুরস্কে 508 জন, মিয়ানমারে 358 জন, জাপানে 2 জন, জর্ডানে 100 জন, ভারতে 1,579 জন, ওমানে 420 জন, মোজাম্বিকে 4 জন, বেলজিয়ামে 2 জন ও মালদ্বীপে 70 জন আটক রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 73,515টি গাছ কর্মসূচি পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার 2 জুলাই বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃক্ষরোপণ অভিযান 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই অভিযানে 73,513টি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে বিজিবি। দুপুরে বিজিবি সদর দপ্তরের পিলখানাস্থ বকুলতলা প্রাঙ্গণে নিজ হাতে একটি আমলকি গাছের চারা রোপণ করে বিজিবির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জাতির পিতা 1972 সালে সোহরাওয়ার্দী উদ্যানে নারকেল গাছের চারা রোপণ করে সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন এবং 1974 সালে জাতীয়ভাবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, দেশের 1 ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের উপর গুরুত্ব আরোপ করে বিজিবি মহাপরিচালক বিজিবি সদর দপ্তর সহ সারা দেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত প্রতিটি সদস্যকে তাদের স্থাপনার প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপণ করে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। গাজার আল শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ধসে যাওয়া ভবন থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন সাধারণ মানুষ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 38 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বেসামরিক প্রতিরক্ষা অফিস এ তথ্য জানিয়েছে। হামাসের এক মুখপাত্র বলেন, গাজার আল শাতি শরণার্থী শিবির এলাকায় একটি আবাসিক ব্লকে বেশ কয়েকবার বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া আল তুফা এলাকায় বাড়িঘর লক্ষ্য করে পৃথক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম অফিস। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, যুদ্ধ বিমানগুলো হামাসের সামরিক অবকাঠামোগুলোয় আঘাত করেছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়, হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। হামাসের মুখপাত্র হুসেন মুহাইসিন, হামলায় অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, অনেক পরিবার ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে, হাসপাতালে পাঠানো হয়েছে আহত অনেককে, চাপা পড়ে থাকা লোকদের উদ্ধারের চেষ্টা চলছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।